আসসালামু আলাইকুম। মুভি বাংলায় আপনাদেরকে নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই স্বাগতম। দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে কোনো না কোনো আইনজীবীদেরকে নিয়ে আপনাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে হাজির হই। আজকেও তেমনি আমাদের মাঝে উপস্থিত আছেন সুমনা হক, অ্যাডভোকেট, জজ কোর্ট, ঢাকা। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনি কেমন? জি, আমিও ভালো আছি। দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি হচ্ছে যৌতুক নিরোধ আইন। এই বিষয়ে আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আলোচনা করবেন অ্যাডভোকেট সুমনা হক। আপনার কাছে আমার প্রথমে জানতে চাওয়া, এই যৌতুক নিরোধ আইনটি, এই আইনটি কবে থেকে প্রচলন হয়েছে এবং এই আইনটির কার্যকারিতা কতটুকু? আচ্ছা, আপনার যৌতুক বিরোধ আইন হচ্ছে প্রথমে বলি কিভাবে মানে কেন প্রণয়ন হয়েছে। তো পূর্বে দেখা যেত কি আমাদের হচ্ছে নারীদেরকে সম্মান দেওয়া হতো না বা তেমন গুরুত্ব দেওয়া হতো না। তখন কি নারীর বাবা মা হচ্ছে একটা ভালো ফ্যামিলিতে তাদের কন্যাকে হচ্ছে বিয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের একটা টাকা বরপক্ষকে দিয়ে থাকতেন। তো এই বরপক্ষ কিন্তু আবার টাকা দাবি করতেন। এই যে দাবির যে প্রথাটা চলে আসতেছে, এটাকে আমরা যৌতুক হিসেবে গণ্য করি। পরবর্তীতে এই যৌতুকটা নিরোধ করার জন্য বা প্রতিরোধ করার জন্য আপনার হচ্ছে 1980 সালে যৌতুক নিরোধ আইনটি প্রণয়ন করা হয় এবং পরবর্তীতে এটা সংশোধন হয়ে 2018 সালে আপনার নতুনভাবে আইন কার্যকর হয় এবং রিসেন্টলি আপনার 2023 সালে যৌতুক নিরোধ আইনটা হচ্ছে আপনার সংশোধিত হয় 4 ধারা, পূর্বে 4 ধারা, এই 4 ধারাটা আপনার 3 ধারায় নিয়ে আসা হয়। তো আমরা 3 ধারায় হচ্ছে আপনার বলা হয়েছে যে যৌতুক দাবির ক্ষেত্রে শাস্তি কী। তো আপনার যৌতুক দাবি যদি কেউ যৌতুক দাবি করে থাকে, তো সেই ক্ষেত্রে আপনার যৌতুক দাবি করার ক্ষেত্রে শাস্তি হচ্ছে আপনার সর্বোচ্চ 5 বছর আপনার কারাদণ্ড এবং সর্বনিম্ন 1 বছর, অথবা আপনার 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডিত হতে পারে। আর আপনার কাছে আমার আরেকটি কোশ্চেন হলো, এই যৌতুক নিরোধ আইন, এই মামলাটি কে করতে পারে? আচ্ছা, এই যৌতুক নিরোধ আইন মামলাটি করতে পারে যিনি যৌতুক দাবি করবেন। এটা আপনার বরপক্ষ হতে পারে, আবার কনে পক্ষ হতে পারে। বরপক্ষের বাবা মা, আত্মীয় স্বজন বা কনে পক্ষের বাবা মা, আত্মীয় স্বজন, যে কেউ হতে পারে। মানে দুই পক্ষই এই মামলাটি করতে পারে। আর আমার আরেকটি কোশ্চেন আপনার কাছে, এই মামলাটার প্রসিডিওরটা কি? দেখা গেল যে আপনি যেটা বললেন যে বরপক্ষ করতে পারে এবং কনে পক্ষও করতে পারে, আর মামলাটা এটা মানে প্রসিডিওরটা কি, মানে কিভাবে সে মামলাটা করতে পারে? মানে এটা কি থানায় যেয়ে করবে নাকি আদালতে যেয়ে করবে? আচ্ছা, আপনার যৌতুকের মামলা করার ক্ষেত্রে আপনার যেদিন যৌতুক দাবি করা হবে, তো এই যৌতুক মামলা করার ক্ষেত্রে একটা কিন্তু যে সময়সীমা আছে। তো যেদিন যৌতুক দাবি করবে সেই দিন থেকে আপনার 1 বছর, মানে যেই তারিখ থেকে দাবিটা করবে সেই তারিখ থেকে আপনার 1 বছর মেয়াদ হতে হবে 1 বছরের মধ্যে মামলা করতে হবে। এবং 1 বছরের মধ্যে যদি মামলা না করতে পারেন, পরবর্তী কিন্তু মামলা গ্রহণযোগ্য হবে না। মানে সেই ক্ষেত্রে আদালত সেই মামলাটা নেবে। আর আরেকটা কথা বলেছিলেন যে থানায় নাকি আদালতে, এটা আপনার থানায় করতে পারেন, আবার সরাসরি আপনি আদালতে গিয়েও করতে পারেন। এখন আমি যদি থানায় যেয়ে করি, তখন আমার মানে সে যে আমার কাছ থেকে যৌতুক চেয়েছে, মানে আমাদের তো অনেক কিছু ডকুমেন্ট বা লাগে। ওই ক্ষেত্রে আমি কিভাবে মামলাটা রেডি করব বা কি সূত্রে মামলাটা আমার আমলে নিবে? আচ্ছা, তো আপনি যদি থানায় মামলা করতে যান, সেই ক্ষেত্রে অবশ্যই তো আপনার একটা জোরালো ডকুমেন্টস থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনার কাবিননামা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাবিননামা থাকে না। তো সেই ক্ষেত্রে কাবিননামার ক্ষেত্রে আপনার করতে হবে, যদি কাবিননামা না থাকে তাহলে আপনার যদি কোনো সন্তান থেকে থাকে তাহলে সেই সন্তানের জন্ম সনদ, যেখানে বাবা মা উভয়ের নাম থাকবে, অথবা স্কুলে ভর্তি করার ক্ষেত্রে যে সার্টিফিকেট থাকে বা ফর্ম পূরণ করা হয়, অথবা হসপিটালে যে সার্টিফিকেটটা থাকে, তো সেই সার্টিফিকেটও আপনি থানায় নিয়ে যেতে পারেন। আর সেখানে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনার কাছে হচ্ছে যৌতুক দাবি করেছে, বা যদি কোনো অডিও করে রাখতে পারেন আরও ভালো। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন করি। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মামলা দেখা গেল যে থানা নিল না, থানা নিতে চাইলো না, যে মামলা এটা সে নিবে না, সেই ক্ষেত্রে আমার পদক্ষেপটা কি? আচ্ছা, অনেক সময় থানায় দেখা যায় যে মামলা গ্রহণ করে না বা অভিযোগের কোনো সত্যতা পায় না। তো সেই ক্ষেত্রে আপনি সরাসরি হচ্ছে বিচারাধীন কোনো ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে আপনি মামলাটা দায়ের করতে পারেন। মানে আমার পদক্ষেপটা হলো, আমি যখন থানা না নিবে তখন আমি আবার আদালতে শরণাপন্ন হয়ে একজন অ্যাডভোকেটের মাধ্যমে আমি শরণাপন্ন হব। এটাই হলো আমারই। আর সেক্ষেত্রে যদি আমি আদালতে যদি মামলা পেশ করি, সেক্ষেত্রে আমার পদক্ষেপটা কি? মানে কিভাবে আমি মামলাটা, মানে তার পক্ষে আমি
রুজু করব সেই পদক্ষেপটা যদি একটু বলতেন। আচ্ছা, আপনি হচ্ছে যখন আদালতে ম্যাজিস্ট্রেট আদালতে যখন আপনি মামলা করবেন, সেই হচ্ছে আপনার একই ডকুমেন্টসগুলো লাগবে। কাবিননামা, তারপর হচ্ছে যদি আপনার কাছে যখন দাবি করেছে যৌতুক, সেই অডিওটা যদি থাকে বা কোন দিন, ঘটনার তারিখ, সেই সব ডকুমেন্টসগুলো আপনি নিয়ে হচ্ছে আরেকটা কোশ্চেন আদালতে করি যাবেন। আপনাকে, এখানে কি কোনো সাক্ষীদের কোনো ম্যাটার আছে? মানে যেমন আমি সাক্ষী, অবশ্যই সাক্ষীর প্রয়োজন। যদি সাক্ষী থাকে অবশ্যই মানে সাক্ষীর যারা থাকে তাদের নাম সহ উল্লেখ করে উল্লেখ করে সেক্ষেত্রে আমি আপনার মামলাটা পেশ মানে ম্যাজিস্ট্রেটের কাছে আমি পেশ করতে পারি। জি। আর এরপরের আমাদের পদক্ষেপ কি? ধর আমি মামলাটা রুজু করলাম, ম্যাজিস্ট্রেটের তখন কি পদক্ষেপ থাকে? আচ্ছা, ম্যাজিস্ট্রেট তখন হচ্ছে আপনার যাচাই বাছাই করবে আপনার ডকুমেন্ট, যে আপনার হচ্ছে মামলাটা আসলে গ্রহণযোগ্যতা আছে কিনা। তো সেই ক্ষেত্রে আপনার ইনভেস্টিগেশন করতে পারে। ইনভেস্টিগেশন করার পরে হচ্ছে তিনি হচ্ছে পুলিশ অফিসারকে ইনভেস্টিগেশন করতে দিবেন। তো পুলিশ অফিসার যদি আপনার প্রতিবেদন দাখিল করেন, সেই ক্ষেত্রে আপনার ম্যাজিস্ট্রেট আদালত আমলে নেবেন। এটা আপনার হচ্ছে ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট ধারা হচ্ছে 191 ধারায় আমলে নেবেন। জি আচ্ছা, মানে সেক্ষেত্রে মামলাটা আমলে নিয়ে পরবর্তী পদক্ষেপ তারা গ্রহণ করবে, মানে পরবর্তীতে তিনি হচ্ছে সমন জারি করতে পারেন বা সরাসরি ওয়ারেন্ট জারি করতে পারেন। মানে ওটা মামলা যদি আমার সুস্পষ্ট কোনো কারণ থাকে ওই অনুযায়ী সে তার পদক্ষেপগুলো নিতে থাকবে। নিতে থাকবে। আর ওই সূত্রে দেখা গেল অনেক সূত্রে যে আমার আসামি তখন পদক্ষেপটা কি নিতে পারে, দেখা গেল আসামি অনেক সময় থাকেও না, যদি সে উপস্থিত হয় মানে তার করণীয় কি? ওয়ারেন্ট জারি করবেন, বা যদি দেখেন যে আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে আপনি বিজ্ঞপ্তির মাধ্যমে মানে এটাকে পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে বিজ্ঞপ্তি করতে পারেন বা টাঙ্গায় জারি করতে পারেন। তার যে ঠিকানা, সেই ঠিকানায় আপনি হচ্ছে এটা লটকায় জারি করতে পারেন আর কোনো কারণে যদি আদালতের মাধ্যমে। কোনো কারণে যদি আসামি যদি জানলো যে হ্যাঁ আমার নামে মামলা হয়েছে, কিংবা সেই ক্ষেত্রে তার পদক্ষেপটা কি নিতে পারে? আচ্ছা, এই ক্ষেত্রে দেখা যায় কি অনেক সময় যে হয়রানিমূলকভাবে যে মামলা করা হয়, যে বাদী যে মামলা করে তিনি হচ্ছে প্রতিশোধ পরায়ণ হয়ে একটা মামলা করে দিল। তো এই ক্ষেত্রে আসামি যদি সৎ হয়ে থাকেন, তার যদি সে যদি নির্দোষ হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপোষে যদি যান, তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ ভালো। তিনি হচ্ছে স্বেচ্ছায় আগাম জামিন নিতে পারেন। আপনার হাইকোর্টে গিয়ে, উচ্চ আদালতে গিয়ে আপনি আগাম জামিন নিতে পারেন, বা আপনার যদি ওয়ারেন্ট জারি হয়, ধরেন আপনি জানেন না আপনার নামে মামলা হয়েছে, তো পুলিশ আপনাকে সে গ্রেপ্তার করে নিয়ে গেল, তো পুলিশ যখন আপনাকে গ্রেপ্তার করবে, তো 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে আদালতে পেশ করবে। জি, পুলিশ যদি তাকে অ্যারেস্ট করে মানে সেই ক্ষেত্রে মানে আদালতে শরণাপন্ন হয়ে তখন জামিন নিতে হবে যদি তাকে পুলিশ অ্যারেস্ট করে ফেলে ওয়ারেন্ট হলে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমি জানতে পারলাম যে হ্যাঁ আমার নামে ওয়ারেন্ট আছে, সেই ক্ষেত্রটা কি? সেই ক্ষেত্রে আপনি স্বেচ্ছায় আদালতে গিয়ে আগাম জামিন নিতে পারেন। আত্মসমর্পণ অথবা আগাম জামিন, সেটা আগাম জামিন তো আমি নিতে পারি হাইকোর্ট থেকে মহামান্য জি জি জি, উচ্চ আদালতে। জি। আর আমার তারপরে কোশ্চেন হলো মানে আসামি এটা কিভাবে প্রমাণ করতে পারে যে মানে সে দোষী না, তার প্রসিডিউরগুলো কি হবে? আচ্ছা, যদি দেখা যায় অনেক ক্ষেত্রে আপনি যেটা বললেন যে পারিবারিক সহিংসতার কারণে বা প্রতিশোধ পরায়ণ হয়ে, and আসামি কিভাবে এটা লাস্ট প্রমাণ করতে পারবে যে সে না, মানে তার কি কোনো ডকুমেন্টস দাখিল করতে হবে নাকি সে তার কোনো উকিলের মাধ্যমে কোনো কিছু করতে পারবে? আচ্ছা, এখানে ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি যে যিনি আসামি, তার ক্ষেত্রে হচ্ছে প্রমাণ করাটা একটু কষ্টকর হয়ে যায়। তো এইটা তিনি যে সৎ, এটা তাকেই প্রমাণ করতে হবে। মানে ওই আদালতে যে আর যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে, তো সেক্ষেত্রে সেই ডকুমেন্টসগুলো হচ্ছে তিনি আদালতে পেশ করতে পারে। অনেক সময় দেখা যায় কি যে মামলা করেন, তিনি কিন্তু হচ্ছে তালাকপ্রাপ্ত হয়েও, মানে বিচ্ছেদের পরেও হয়রানি করার জন্য মামলা করে থাকেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে তালাকের পর কিন্তু যৌতুকের মামলা গ্রহণযোগ্য না, কোনো ভিত্তি নাই, ওই ক্ষেত্রে সে একটা রিলিফ পেতে পারে, পেতে পারে মানে যদি সে পর্যাপ্ত কারণ বা প্রমাণ দেখাতে পারে। বুঝতে পেরেছি। আর আমার কাছে আরও কোশ্চেন হলো, এই যে যৌতুক নিরোধ আইন যে প্রতিনিয়ত হচ্ছে আমাদের এই বাংলাদেশে, এটা থেকে এখন আমরা কিভাবে এটা উত্তরণ পেতে পারি যে কন্টিনিউয়াস যে হচ্ছে, এই জিনিস থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি যে এই মামলাগুলো যেন আমাদের পারিবারিক বা এইভাবে যদি কমে আসে, এই ইয়াটা আমরা কিভাবেই করতে পারি? আচ্ছা, আমাদের কিন্তু এই যৌতুকের মামলা যদি করা হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা শাস্তি বিধান আছে। যেমন যৌতুক নিরোধ আইন আপনার 3 ধারায় যদি যৌতুক দাবি করা হয়, সেই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ 5 বছর আর সর্বনিম্ন 1 বছর, এবং অথবা
50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডিত করা হয়। আবার হচ্ছে আপনার 4 ধারায় যে বলা হয়েছে শাস্তির বিধান আছে, 4 ধারায় বলা হয়েছে যিনি যৌতুক দাবি করবেন এবং হচ্ছে যিনি যৌতুক গ্রহণ করবেন এবং যৌতুক যিনি সহযোগিতা করবেন, আত্মীয় স্বজন বাবা মা, এই প্রসেসটায় আদান প্রদানে যিনি সহযোগিতা করবেন, মানে তার ফ্যামিলি সহ এটা ইফেক্ট হবে। যদি তার ফ্যামিলি যদি চায় তাকে যদি সহযোগিতা যে সহযোগিতা করবে তারও কিন্তু সেম শাস্তিটাই হচ্ছে। তো এই শাস্তিগুলো যদি কার্যকর হয় তো দেখা যায় অনেকটাই কিন্তু এই যৌতুক টানটা কমে আসবে। তো প্রিয় দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি। বিরতির পরে এসে আমরা যৌতুক নিরোধ আইন সম্পর্কে আরও কিছু বলবো। তো আমাদের সঙ্গেই থাকুন, কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসছি। বিরতির পর আবার ফিরে এসেছি আপনাদের মাঝে। নিয়মিত আয়োজন আইন বিষয়ক জানতে চাই। আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাডভোকেট সুমনা হক। তার সাথে আমরা আলোচনা করছিলাম এতক্ষণ যৌতুক নিরোধ আইন নিয়ে। এখন আমরা এই বিষয়ে আরও কিছু জানব। আপনার কাছে আমার পরের প্রশ্ন হলো, যৌতুক নিরোধ আইন আপনি যেটা বললেন যে কনে পক্ষ করতে পারে, বরপক্ষ করতে পারে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি বললেন যে বরপক্ষরা করে, ওরা কোন সূত্রে করে মামলাটা? আচ্ছা, ওই যে একই তো সেম। আপনার হচ্ছে যদি যৌতুক দাবি করা হয়, কনে পক্ষ অনেক সময় দেখা যায় যে কনে পক্ষ দাবি করেন যে আমাদের যৌতুক দিতে হবে বিয়ের সময়, এটা বিয়ের আগে পরে বা বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থাতেও কিন্তু আপনার যৌতুক দাবি করতে পারেন। মানে বৈবাহিক, আপনি বলছেন যে বৈবাহিক থাকা অবস্থায় সে সম্পর্ক থাকা অবস্থায় সে করতে পারে। আর আমার কাছে আরেকটা কোশ্চেন, দেখা গেল অনেক ক্ষেত্রে তার সাথে তার বিবাহের কাজটা হচ্ছে না। আমরা যতটুকু জানি হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু কিছু কিছু যে হয়রানিমূলকভাবে করে যে তার সাথে তার হাজব্যান্ডের কোনো সম্পর্ক নেই, তারপরে তাকে কিন্তু যৌতুকের একটা মামলা দেওয়া হয় বিভিন্ন কারণে। সেক্ষেত্রে সে কিভাবে রিলিফ পেতে পারে? আচ্ছা, সেই ক্ষেত্রে তাকে হচ্ছে যে আসামি সে যদি সৎ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে সে হচ্ছে একজন আইনজীবীর মাধ্যমে তার ডকুমেন্টস দিয়ে যেতে পারে যে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। সে যদি সেই ডকুমেন্টসটা দেখাতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তার একটা রিলিফ পাচ্ছেন। কারণ হচ্ছে তালাকের পরে যদি হয়রানিমূলকভাবে যদি যৌতুকের মামলা করা হয়, মিথ্যা মামলা করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 6 ধারায় মিথ্যা মামলা, যৌতুক বিরোধ আইন 6 ধারায় আপনার কিন্তু মিথ্যা মামলা করার ক্ষেত্রে কিন্তু শাস্তি আছে। মানে যিনি যদি যে যৌতুক দাবি করছেন তার যে শাস্তি, সে যদি মিথ্যা মামলা করে থাকে একই শাস্তি কিন্তু, মানে সেম মেটারে। জি, যদি মিথ্যা হয়রানি করার জন্য, কারণ ওই যৌতুকের জন্য আপনার যেই শাস্তিটা পেত আসামি, মিথ্যা মামলা করার ক্ষেত্রে কিন্তু এই সেই শাস্তি মানে সেম সাজাটাই সে পাচ্ছে। সাজাটাই সে পাচ্ছে, যে মিথ্যা মামলা করবে সেও সেম সাজাটাই পাবে। ওই যে আরেকটা যেটা মামলার কথা বললেন যে 11 ক খ গ, জি, আমরা ওই মামলাটা তাহলে কোন সূত্রে করি? দেখা গেল তো এটাও যৌতুক, ওটাও কিন্তু যৌতুকের জন্য মারধর। ওই মামলাটা আমরা কোন সূত্রে করি এবং কি কারণে করি? দেখা গেল যে আমরা যৌতুকের মামলা কিন্তু আমরা করি ম্যাজিস্ট্রেট আদালতে, আর ওইটা আমার করতে গেলে স্পেশাল আদালতে করতে হয়, যেটাকে বলি আমরা নারী শিশু দমন ট্রাইব্যুনাল। কিন্তু আমরা তো সেম ম্যাটার, কিন্তু আমরা ওটাতে অনেক সময় আমরা যাই। ওটার ক্ষেত্রটা কি একটু যদি আমাদেরকে বলতেন? সে অনেক সময় যৌতুক দাবি করার ক্ষেত্রে যদি যৌতুক দেওয়া না হয়, তখন যদি যৌতুকের জন্য মৃত্যু ঘটানো হয় বা মৃত্যু ঘটানোর চেষ্টা করা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার নারী ও শিশু নির্যাতন দমন আইন যে আছে 2000, তার 11 ক খ এবং গ ধারায় কিন্তু, মানে ওটা হলো তার ইয়ার উপরে গ্রিভিয়াস হার্ট বা সিম্পল হার্ট সে করা। আর ওই ক্ষেত্রে আমাদের মানে প্রসিডিওরটা কি? ওটাও তো আমরা থানায় যেও করতে পারি এবং আদালতেও করতে পারি, কিন্তু ওই ক্ষেত্রটা আমরা আদালতের জানি যে আমরা এটা ধরনও আলাদা। ওটা কিভাবে করে যদি প্রসিডিওরটা একটু বলতেন? আপনার যদি সেই ক্ষেত্রে আপনার হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন যে ট্রাইব্যুনাল আছে সেখানে আপনি মামলা দায়ের করতে পারেন। মানে নারী শিশু ট্রাইব্যুনাল যেটা, মানে তাদের এখতিয়ার অনুযায়ী ওই আদালত আমরা মামলা দায়ের করতে পারি। এটার আমরা উপকারিতা কতটুক, আর যৌতুকের 3 ধারা উপকারিতাটা কতটুক, মানে আমরা একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। আচ্ছা, আপনার উপকারিতা হচ্ছে দুইটা, কারণ আমাদের তো ম্যাটার তো সেম ম্যাটারেরই মামলা, কিন্তু আমরা হয়তো ওটাতে নারী শিশুর মামলাটা হয়তো আমরা পাচ্ছি রিলিফ হয়তো কোনো কারণে, ওই যে আপনার যেটা বললেন যে তার মায়ের জ্বরের বা তার মেডিকেল যদি থাকে, ওটার কারণে হয়তো বা আমরা নারী শিশু একটা মামলাটা আমরা একটু রিলিফটা বেশি পাচ্ছি।
মানে সেই সূত্রে হয়তো আমরা যে মেডিকেলটা থাকার কারণে হয়তো আমরা ওই কোর্টে মামলাটা করতে পারছি। এখন আমরা ওটা কিভাবে প্রসিডিওরটা হয় ওটাও আমরা হয়তো যৌতুকের সেম ম্যাটারে কি করব নাকি কোনো পার্থক্য আছে দুইটার মধ্যে? যা আপনার হচ্ছে যদি মারধর করা হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে আইন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 ক খ গ ধারায় মামলা করতে হচ্ছে। আর যদি আপনার ডিভিয়াস হার্ট বা সিপল হার্ট যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যৌতুক নিরোধ আইনের আইনজি 2018 সালে এই 3 ধারায় মামলা করতে হবে। আর এটার তো প্রসিডিওরটা সেম ম্যাটারই, মানে আমি যেটা রিলিফ পাওয়ার সেটা আমি পাবো, মানে কিন্তু প্রমাণ করতে হবে আদালতে। প্রমাণ করতে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনার কাছে যৌতুক দাবি করেছে বা আর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনাকে মারধর করেছেন ডিভিয়ার হার্ট বা সিপল হার্ট, সেখানে আপনি হচ্ছে মেডিকেলের একটা সার্টিফিকেট দেখাতে পারেন। মানে আমি যতগুলো যে সার্টিফিকেটগুলো আমি পেশ করতে পারি। জি, আরেকটা কথা হচ্ছে আপনাকে যে মারধর করেছে, কবে মারধর করেছে বা আপনি যদি সাক্ষী আনতে পারেন তাহলে আরো ভালো। মানে সাক্ষী আমার মানে সাক্ষীর ভিত্তিতে মামলাগুলো আমাদের জি জি পরিচালনা হবে। জি, মানে সাক্ষী যতটুকু যেটা বলে ওটার উপরে ভিত্তি করে হয়তো আসামিও রিলিফ পেতে পারে, আমাদের বাদীও রিলিফ পেতে পারে, কিন্তু অরিজিনালি ওটা প্রমাণ করার দায়িত্ব হলো একমাত্র আসামি এবং বাদীর। মানে দুজনেই এটা প্রমাণ করতে পারে যে সে আসলে কতটুকু কি প্রমাণ করবে যে তিনি নির্দোষ, জি তাকেই প্রমাণ করতে হবে। আর যিনি মামলা করেন তাকে প্রমাণ করতে হবে যে যৌতুক দাবি করেছেন। জি। আর আমরা যে যৌতুকের বললেন, এখানে আরেকটা কথা আছে, যৌতুক মামলা করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে যৌতুক যে দাবি করেছে এটা কিন্তু প্রমাণ করা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে অনেক সময় এইটাও প্রমাণ করতে পারে যে আমার হাজবেন্ড পরকীয়ায় আসক্ত, সে বলেছে যে সে যদি যৌতুক না দেওয়া হয় সেক্ষেত্রে সে অন্যত্র বিয়ে করবে। তো এইটার ডকুমেন্টস দাখিল করেও কিন্তু আপনি যৌতুকের মামলা আরো জোরালো করতে পারেন। মানে তার হাজবেন্ড অন্য জায়গায় সে আসক্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কাবিন নামাও নেই বা হচ্ছে কোনো সন্তানও নেই, সেক্ষেত্রে কিন্তু প্রমাণ করার কোনো সেক্ষেত্রে আমাদের ডকুমেন্টসটা কি? মানে আমরা দেখা যায় যে অনেক সময় বিয়ে হলো কিন্তু কাবিননামা দেখা গেল যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ডের জিম্মায় থাকে, এবং কাবিননামার যে ওই যে আপনাদের যেটাকে বলে যে নাম্বার থাকে ওই অনুযায়ী তো কাবিননামা সে জানেও না কিভাবে। দেখা গেল যে তার হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছে, কিন্তু দেখা যায় যে সেই ক্ষেত্রে কিন্তু কোর্টও কিন্তু অনেক ক্ষেত্রে এটাকে মামলা নিতে চায় না যেহেতু কাবিননামা নেই। সেই ক্ষেত্রে কি আমাদের বিকল্প কোনো পদক্ষেপ আছে মামলাটা ফাইলিং করার ব্যাপারে? আহ, ওই যে বলেছিলাম আগেই যে আপনার যদি যদি সন্তান না থাকে, আমার সন্তানও নেই, সেক্ষেত্রে আমি বলতেছি সন্তান থাকলে তো আমি ওই যে যেটাকে বলে যে জন্ম নিবন্ধন ওটার মধ্যে পিতামাতার নাম লেখা থাকে, অথবা যদি সে একটু উপযুক্ত বয়স হয় আপনার ভোটার আইডি থাকে বা ওটার মধ্যে লেখা থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের সাংসারিক লাইফ 6 মাস বা 7 মাস, সেক্ষেত্রে তো দেখা গেল যে ছেলেমেয়েও নেই। সেক্ষেত্রে আমরা পদক্ষেপটা কি নিতে পারি? আচ্ছা, যে যৌতুকটা যে দাবি করে সেটি আপনার কোনো টাকা পয়সা লেনদেন করে থাকে হাজবেন্ডের সাথে, ব্যাংকে যে ট্রানজেকশনটা হয় সেই ডকুমেন্টসও কিন্তু আপনি দাখিল করতে পারেন। মানে ওই যে ব্যাংকের মাধ্যমে যদি তাকে যদি নমিনি করে কিংবা বিভিন্ন ক্ষেত্রে যদি টাকা পয়সা, আবার কবে ট্রানজেকশন হয়েছে টাকা, লাস্ট ট্রানজ্যাকশন কবে হয়েছে বা ডেট কবে, ওখানে সব তো ডিটেলস, মানে ওটা দিয়েও আমি মামলাটা বলতে চাচ্ছেন যে মানে ব্যাংকের যে ডকুমেন্টস ওটা দিয়ে আমি মামলাটা ফাইলিং করতে পারি। মানে যদি আমার কাছে কাগজপত্র কোনো কিছু না থাকে সেক্ষেত্রে যে ব্যাংকের এটা যদি থাকে আমার নামে, সেই ক্ষেত্রে হয়তো আমি মামলাটা দায়ের করতে পারি। সেটাই আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম। আরও আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে দেখা যায় যে যৌতুক নিরোধ আইন যে মামলাটি, এটার মানে লাস্ট পদক্ষেপটা একদম সর্বশেষ যেটা আপনারা বলি, এই আদালতটা মানে কোন আদালতে এটা শেষ হয় যে? আচ্ছা, মানে আমরা তো যেই কোর্টে শুরু করি কিছু কিছু মামলা আপনার তো এখতিয়ারের কারণে দেখা গেল অন্য কোর্টে ট্রান্সফার করে। হ্যাঁ, মানে এই মামলাটা আমরা কোন কোর্টে শেষ হয়? মানে এটা ম্যাজিস্ট্রেট কোর্টেও শেষ হয়। মানে ম্যাজিস্ট্রেট আদালতে, মানে যে বিচারাধীন যে ম্যাজিস্ট্রেট আদালত তারা এটা পুরাপুরি শেষ করে। আর প্রথমত তার প্রথম ম্যাজিস্ট্রেট আদালতেই করা, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতেই করা। মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এই মামলাগুলো কার্যক্রম শেষ করা হয়। আচ্ছা, আপনাকে আমি এবার আরেকটি কোশ্চেন করছি, যেহেতু আপনি এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানে একদম যৌতুক নিরোধ আইন সম্পর্কে অনেক কিছু বলছেন। আপনাকে একটু কোশ্চেন করি ব্যক্তিগত, যে আপনি এই পেশায় কতদিন যাবৎ আছেন? আচ্ছা, আমি হচ্ছে এই পেশায় 1 বছর 2 মাস হয়েছে। যদিও শেখার অনেক কিছু আছে, আমি এখনও কিছু শিখতে পারি নাই। আমি শিখছি, জানছি, দেখা যাক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের এই আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাইতে আসার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে আমাকে আমন্ত্রণ করার জন্য।
সো দর্শক সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবসময় মুভি বাংলার সঙ্গেই থাকবেন। এই কামনায় আজকের মতো জানতে চাই আইন বিষয়ক অনুষ্ঠান এখানেই শেষ করছি।